Good morning, everyone. Good morning, sir. Very good morning. Morning, আজ sir. very good morning. আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? Musculoskeletal system. Musculoskeletal system. নাম থেকেই বুঝতে পারছি মাসকিউলোস্কেলিটাল সিস্টেম। এই অর্গান সিস্টেমটা কিসের সঙ্গে রিলেটেড? মাসকিউলো অর্থাৎ মাসেলের সঙ্গে এবং স্কেলিটাল অর্থাৎ স্কেলিটনের সঙ্গে। মানে দ্য অর্গান সিস্টেম which is related to muscles and skeleton is called musculoskeletal system. ঠিক আছে? আচ্ছা। তার মানে মাসকিউলোস্কেলিটাল সিস্টেম পড়তে গেলে আমাকে দুটো জিনিস নিয়ে পড়তে হবে, একটা হচ্ছে মাসল, একটা হচ্ছে স্কেলিটন। তাহলে প্রথমে মাসল নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা। মাসল, মাসল কি? মাসল হচ্ছে কন্ট্রাক্টাইল সফট টিস্যু। কন্ট্রাক্টাইল মানে যেটা কন্ট্রাক্ট হতে পারে এরকম, ঠিক আছে? সফট টিস্যু যেটা কন্ট্রাক্ট হতে পারে সেটা হচ্ছে মাসল। মাসল ইজ কন্ট্রাক্টাইল সফট টিস্যু। ধরো আমার এই বাইসেপ মাসল, আমি যখন বালতি তুলছি তখন এই বাইসেপ মাসল কি হচ্ছে? কন্ট্রাক্ট করে যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। তখন আমার ট্রাইসেপ মাসল কি হচ্ছে? লম্বা হয়ে যাচ্ছে। আবার যখন বালতিটা রাখছি ট্রাইসেপ মাসল কন্ট্রাক্ট হচ্ছে, বাইসেপ মাসল কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ কিছু বলছো, বলো। কিছু বলছিলে? না স্যার, কেমন মাসল কি? মাসল হচ্ছে কন্ট্রাক্টাইল সফট টিস্যু। যে সফট টিস্যুটা কন্ট্রাক্ট করতে পারে তাকে বলা হয় মাসল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। মাসল হচ্ছে কন্ট্রাক্টাইল সফট টিস্যু। ঠিক আছে? আমাদের শরীরে কতগুলো মাসল থাকে? মোটামুটি 650টা মতো মাসল থাকে। অ্যাবাউট 650 মাসলস। ঠিক আছে? আচ্ছা, এবার মাসলকে আমরা কত রকম টাইপে ক্লাসিফাই করতে পারি সেগুলো একটু দেখে নিই। আমি এটা বুঝবো বোর্ডটা। আচ্ছা, classification of muscles. Muscles are classified into three types. Muscles are classified into three types. তিনটে টাইপ কি কি? একটা টাইপকে বলা হয় স্কেলিটাল মাসলস। স্কেলিটাল মাসলস। আরেকটা টাইপকে বলা হয় স্মুথ মাসলস। এটা 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ক্লাস করতে হবে। কেউ কিছু বলছো? কেউ না কিছু স্যার, শুভমের মাইক খোলা ছিল স্যার। আচ্ছা, তোমরা যদি নিজেদের মধ্যে কথা বলো বা অন্য কারোর সাথে কথা বলো তাহলে মিউট করে রাখো, ঠিক আছে? বাকিদের না হলে ডিস্টার্ব হবে। মাসলের আরেকটা টাইপ কি? কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক muscle. So what are the three types of muscle? The three types of muscles are skeletal muscle, smooth muscle and cardiac muscle. নাম থেকেই বুঝতে পারছি skeletal muscles। তাহলে এই মাসলগুলো কার সঙ্গে লেগে থাকবে? স্কেলিটনের সঙ্গে লেগে থাকবে, অর্থাৎ হাড়ের সঙ্গে লেগে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে স্কেলিটাল মাসলস আমরা কোথায় পাবো? আমরা দেখব যে এই ধরনের মাসল আমরা হাড়ের সঙ্গে লেগে থাকতে দেখব। These muscles are attached to bones. তাহলে স্কেলিটাল মাসলস আমরা কোথায় দেখতে পাবো? These muscles are attached to bones. আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, হাড়ের সঙ্গে যে মাসল লেগে থাকে, কে মাসলকে হাড়ের সঙ্গে লাগিয়ে রাখে? এই যে হাড়ের সঙ্গে যে মাসল লেগে রয়েছে, কে মাসলকে হাড়ের সঙ্গে লাগিয়ে রাখে বলতে পারবে? টেন্ডন। So skeletal muscles are attached to bones by means of tendons. বুঝতে পারলাম? টেন্ডন কি করে? মাসলকে বোনের সঙ্গে আটকে রাখে। ক্লিয়ার? স্যার স্যার। স্মুথ মাসল আমরা কোথায় পাই? স্মুথ মাসল আমরা আমাদের শরীরের মধ্যে যে হলো অর্গানস রয়েছে সেখানে আমরা পাই। দে আর প্রেজেন্ট ইন হলো অর্গানস। দে আর প্রেজেন্ট ইন হলো অর্গানস। ক্লিয়ার? যেমন ধরো আমাদের জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমরা পড়েছিলাম ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময়। এই জিআই ট্র্যাক্টের মধ্যে যে মাসলগুলো রয়েছে ওগুলো কি? স্মুথ মাসল। এই মাসলগুলোই কন্ট্রাক্ট রিল্যাক্স করে বলেই তো পেরিস্টালসিসটা হচ্ছে, তাই না? যে খাবারটাকে ধাক্কা মেরে 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 আগে নিয়ে যাচ্ছে,
কিসের জন্য? বিকজ অফ দ্য পেরিস্টালটিক মুভমেন্ট। এই যে পেরিস্টালসিস হচ্ছে এটা কিসের কারণে হচ্ছে? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ স্মুথ মাসলস ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। am I making myself clear? Yes, sir. তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কি হলো অর্গান, ফাঁপা অর্গান, তাই তো? তাহলে আমাদের শরীরে যে হলো অর্গানস যেগুলো রয়েছে সেখানে আমরা কি দেখতে পাবো? স্মুথ মাসল আছে। যেমন হচ্ছে জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে, ইউটেরাস, মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস, সেখানে আমরা কি দেখতে পাবো? স্মুথ মাসলস দেখতে পাবো। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, কার্ডিয়াক মাসল কোথায় দেখতে পাবো? নাম থেকেই বুঝতে পারছি কোথায় পাওয়া যাবে কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মানে ইট ইজ রিলেটেড টু হার্ট। তাহলে হার্টে যে মাসল থাকে সেটাকে বলা হয় কার্ডিয়াক মাসল। বোঝাতে পারলাম? Yes, sir. এবার এই যে স্কেলিটাল মাসল, এই স্কেলিটাল মাসলস এর মধ্যে আমরা স্ট্রাইশনস দেখতে পাবো। স্ট্রাইশনস রয়েছে স্কেলিটাল মাসলের মধ্যে, স্ট্রাইশনস রয়েছে, সেই জন্য এদেরকে বলা হয় স্ট্রাইটেড মাসলস। স্ট্রাইশনস আর প্রেজেন্ট ইন স্কেলিটাল মাসলস, কিন্তু স্মুথ মাসলে কিন্তু আমরা কোনো স্ট্রাইশন দেখতে পাবো না। there is no striation in smooth muscle। বোঝাতে পারলাম? স্মুথ মাসলে কোনো স্ট্রাইশন থাকে না, নো স্ট্রাইশনস। সেই জন্য স্মুথ মাসলকে কি বলা হয়? নন স্ট্রাইটেড মাসল। এখানে কোনো স্ট্রাইশন থাকে না। কিন্তু জেনে রেখে দাও, কার্ডিয়াক মাসলে কিন্তু আমরা স্ট্রাইশন পাবো। ঠিক আছে? ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার এই স্কেলিটাল মাসল কি আমাদের কথা শোনে নাকি শরীরের কথা শোনে? শরীর বললেই বাইসেপ মাসল কন্ট্রাক্ট হবে, নাকি আমি চাইলে আমি আমার বাইসেপ মাসলকে কন্ট্রাক্ট করতে পারি? আমি চাইলে আমি যদি চাই তাহলে আমার বাইসেপ মাসলকে আমি কন্ট্রাক্ট করতে পারি। আমার যদি মনে হয় ওখান থেকে আমি বালতিটাকে তুলবো, আমি আমার বাইসেপ মাসলকে কন্ট্রাক্ট করাতে পারবো, তাহলেই বালতিটা উপর দিকে উঠবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, স্যার। তাহলে স্কেলিটাল মাসলের কাজ আমাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে, আমরা যেটা মনে করব সেটাই স্কেলিটাল মাসল করবে। তাহলে এর কাজটা কি? এর কাজটা হচ্ছে ভলেন্টারি ফাংশন। এর ফাংশনটা কি? ভলেন্টারি। ক্লিয়ার? Yes, sir. কিন্তু স্মুথ মাসল সে কি আমাদের কথা শুনবে? আমি যদি চাই তাহলে পেরিস্টালসিস হবে, আমি না চাইলে হবে না, এরকম হতে পারে? না স্যার। হতে পারে না। তাহলে স্মুথ মাসলের কাজটা কি? ইনভলেন্টারি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মাসলের কাজটা কি ভলেন্টারি না ইনভলেন্টারি? ইনভলেন্টারি। ইনভলেন্টারি। আমি চাইলেই হার্টবিট হবে আর আমি না চাইলে হবে না, এরকম হতে পারে। না, তাই তো? ইনভলেন্টারি। তাহলে কার্ডিয়াক মাসলের কাজটা হচ্ছে ইনভলেন্টারি। ইনভলেন্টারি। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কেউ বলে স্কেলিটাল মাসল, স্মুথ মাসল আর কার্ডিয়াক মাসলের মধ্যে পার্থক্য বলো, কি কি পার্থক্য তুমি বলবে? স্কেলিটাল মাসলস আর অ্যাটাচড টু বোনস বাই মিনস অফ টেন্ডন, whereas smooth muscles are present in hollow organs। ঠিক আছে? আর কার্ডিয়াক মাসল is present in heart। প্রথম ডিফারেন্স হয়ে গেল। Yes, sir. হ্যাঁ স্যার। দ্বিতীয় ডিফারেন্স, skeletal muscles are striated muscles because striations are present in skeletal muscle, whereas no striations are present in smooth muscles, but in cardiac muscles striations are present। Clear? Yes, sir. 3 নম্বর ডিফারেন্স, skeletal muscle এর ফাংশনটা কি? ভলেন্টারি। Yes, sir. The function of skeletal muscle is voluntary, whereas the function of both smooth muscle and cardiac muscle are involuntary। Clear? Yes, sir. স্মুথ মাসল এবং কার্ডিয়াক মাসলের কাজ হচ্ছে ইনভলেন্টারি, স্কেলিটাল মাসলের কাজ হচ্ছে ভলেন্টারি। এই অবধি পরিষ্কার কি পরিষ্কার না? Yes, sir. ক্লিয়ার? চলো এবার আমরা ঢুকি স্কেলিটনে। মাসলের একটা মোটামুটি আইডিয়া আমরা পেলাম, হ্যাঁ, স্যার। এবার স্কেলিটনে ঢুকি। স্কেলিটন জিনিসটা কি? একটা ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক, তার মধ্যে কি কি রয়েছে, কি কি দিয়ে তৈরি এই ফ্রেমওয়ার্কটা? হাড় রয়েছে অর্থাৎ বোনস রয়েছে, কার্টিলেজেস রয়েছে এবং লিগামেন্ট রয়েছে। তিনটে জিনিসের ফ্রেমওয়ার্ক হচ্ছে স্কেলিটন, তাই তো? Yes, sir. স্কেলিটনটা কি? স্কেলিটন ইজ আ ফ্রেমওয়ার্ক মেড আপ অফ
skeleton is a framework made up of কি কি তিনটে জিনিস বললাম? বোনস, ঠিক আছে, আর কি বললাম? কার্টিলেজেস, আর কি বললাম 3 নম্বর? সেটা হচ্ছে লিগামেন্টস, ঠিক আছে। এবার এই তিনটে জিনিসের মধ্যে চিফ কম্পোনেন্ট কোনটা যেটা স্কেলিটন তৈরি করেছে? হোয়াট ইজ দ্য চিফ কম্পোনেন্ট অফ স্কেলিটন? সেটা হচ্ছে বোনস, ঠিক আছে। বোনস আর দ্য চিফ কম্পোনেন্ট অফ স্কেলিটন। বোঝাতে পারলাম? বোনস কতগুলো থাকে একটা অ্যাডাল্টের শরীরে? 206টা, 206টা, ঠিক আছে, 206, 206টা। আচ্ছা, কার্টিলেজ আমরা কোথায় কোথায় পাই? এক্সটার্নাল ইয়ারে পাই, টিপ অফ দ্য নোজে পাই এবং জয়েন্টসে পাই, আমরা এগুলো জানি, তাই তো? এই যে কচকচে জিনিসটা এক্সটার্নাল ইয়ার, টিপ অফ দ্য নোজ এবং জয়েন্টের মধ্যে পাই। জয়েন্টের মধ্যে কি করে? এটা কুশন প্রোভাইড করে, তাই না? আর লিগামেন্টস জিনিসটা কি? লিগামেন্ট হচ্ছে এমন এক ধরনের জিনিস যেটা দুটো হাড়কে আটকে রাখতে সাহায্য করে। লিগামেন্টস বাইন্ডস বোনস টুগেদার। বোঝাতে পারলাম? লিগামেন্টস বাইন্ড বোনস টুগেদার। ক্লিয়ার এই অবধি? নাকি এই অবধি কারোর বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তাহলে এই মুহূর্তে আমি যদি তোমায় প্রশ্ন করি টেন্ডন আর লিগামেন্টের মধ্যে পার্থক্য কি বলো? টেন্ডন কি করে আর লিগামেন্ট কি করে? টেন্ডন মাসলকে বোনের সঙ্গে আটকে রাখে আর লিগামেন্ট বোনকে বোনের সঙ্গে আটকে রাখে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। টেন্ডন কি করছে? মাসলকে বোনসের সঙ্গে আটকে রাখছে, তাই তো? আর লিগামেন্ট কি করছে? বোনকে বোনের সঙ্গে আটকে রাখছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো। তাহলে স্কেলিটন কিছু না, স্কেলিটন হচ্ছে একটা খাঁচা, একটা ফ্রেম, তাই তো? যেগুলো কি কি দিয়ে তৈরি? মেনলি হাড় দিয়ে তৈরি, তার পাশাপাশি কি রয়েছে? তার পাশাপাশি কার্টিলেজ রয়েছে এবং লিগামেন্টস রয়েছে। এবার আমাকে যদি কেউ প্রশ্ন করে যে স্কেলিটনের কাজ কি, কয়েকটা কাজ যদি আমাকে বলতে বলা হয়, আমার মাথায় কি কি কাজ আসবে? স্কেলিটন শেপ দিতে সাহায্য করে। স্কেলিটন যদি না থাকতো আমাদের শরীরের শেপ থাকতো কোনো? না স্যার। মানে ব্যাপারটা কেমন? হ্যাঙ্গারের মধ্যে জামা ঝোলালে যেমন হয়, তুমি যদি জামাটাকে খাটের মধ্যে রেখে দাও কেমন হবে? ওটা মুচকে মুচকে পড়ে থাকবে। কিন্তু তুমি যদি হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখো ও একটা নির্দিষ্ট শেপে ঝুলবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের স্কেলিটন আছে বলেই আমাদের শরীরের শেপ রয়েছে। এই স্কেলিটন আছে বলেই আমরা সাপোর্ট পাচ্ছি। তাহলে স্কেলিটনের কাজ কি? স্কেলিটন প্রোভাইডস সাপোর্ট এন্ড শেপ, তাই তো? তাহলে ফাংশন যদি বলতে হয়, প্রথম ফাংশন কি? স্কেলিটন প্রোভাইডস সাপোর্ট এন্ড শেপ। সাপোর্ট এন্ড শেপ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় কাজ, স্কেলিটন আছে বলেই কিন্তু আমাদের শরীরের ভেতরে যে ডেলিকেট যে অর্গান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সুরক্ষিত আছে। স্কেলিটন কি করছে? ডেলিকেট অর্গানগুলোকে প্রোটেকশন দিচ্ছে। আজকে যে ব্রেন, স্কেলিটন আছে বলেই না ব্রেনটা কভার্ড রয়েছে। আজকে যে হার্ট, লাংস, স্কেলিটন আছে বলেই না ওগুলো প্রোটেক্টেড থাকছে, তাই তো? বোঝাতে পারছি? তাহলে স্কেলিটনের দ্বিতীয় কাজ কি? প্রোটেকশন। স্কেলিটন প্রোটেক্ট ডেলিকেট অর্গানস। Skeleton protect delicate organs. বোঝাতে পারলাম? তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে প্রোটেকশন। 3 নম্বর কাজ। আচ্ছা, আমাদের যদি পায়ের মধ্যে হাড় না থাকতো, আমি এখান থেকে ওই বাইরে যেতে পারতাম? যদি হাড়টা না থাকতো যেতে পারতাম না, তাই তো? আমার হাতে যদি হাড় না থাকতো আমি কি ভাত মেখে তুলে খেতে পারতাম? না স্যার, পারতাম না। তাহলে স্কেলিটনের আরেকটা কাজ হচ্ছে ইট হেল্পস ইন লোকোমোশন এন্ড মুভমেন্ট। ইট হেল্পস ইন লোকোমোশন এন্ড মুভমেন্ট।
এখানে না আমরা দুটো শব্দ পেলাম, একটা লোকোমোশন, একটা মুভমেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোকোমোশন এন্ড মুভমেন্ট বলতে পারবে? ধরো তুমি আমাকে মুড়ি দিয়েছো, আমি এখানে মুড়ি খাচ্ছি, আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছি, আমার বডি পার্টের কি মুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না? হাতটা নড়ছে কি নড়ছে না? মুভমেন্ট হচ্ছে স্যার। নড়ছে, তাহলে আমার বডি পার্টের মুভমেন্ট হচ্ছে, এটাকে বলা হয় মুভমেন্ট। এবার মুড়ি খাওয়া হয়ে গেল, আমি বারান্দায় যাব, এই যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, এটাকে বলা হয় লোকোমোশন। বোঝাতে পারলাম? অর্থাৎ লোকোমোশন কি হচ্ছে? একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া হচ্ছে, স্থানান্তর হচ্ছে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। কিন্তু মুভমেন্ট তুমি এক জায়গায় দাঁড়িয়েও করতে পারো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে লোকোমোশন আর মুভমেন্ট এটাও পসিবল কিসের জন্য? বিকজ অফ স্কেলিটন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, 4 নম্বর। 4 নম্বর কি? স্কেলিটন কি দিয়ে তৈরি? বোনস দিয়ে তৈরি, তাই তো? হুম। এবার বোনের মধ্যে কি থাকে আমরা জানি, বোন ম্যারো থাকে। এই বোন ম্যারো কি তৈরি করে? ব্লাড সেলস তৈরি করে, আমরা জানি তো। তাহলে আমরা বলতে পারি যে স্কেলিটন ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ ব্লাড সেলস। বলতে পারি কি পারি না? তাহলে স্কেলিটনের আরেকটা কাজ হচ্ছে ফর্মেশন অফ ব্লাড সেলস। কারণ এই স্কেলিটন যে হাড় দিয়ে তৈরি, হাড়ের মধ্যে যে বোন ম্যারো থাকে, এই বোন ম্যারোই ব্লাড সেল তৈরি করে। অর্থাৎ আমি কি বলতে পারি যে স্কেলিটন ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ ব্লাড সেলস। বুঝতে পারলাম? আচ্ছা, এবার স্কেলিটনের আরেকটা কাজ, স্কেলিটন ইজ দ্য স্টোর হাউস অফ মিনারেলস। কারণ আমরা এখানে ক্যালসিয়াম পাবো, ফসফরাস পাবো, তাই তো? হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে কি থাকে না? থাকে, তাই তো? ফসফরাস থাকে। এই হাড়গুলো নিয়ে যেহেতু স্কেলিটন তৈরি, তাহলে আমরা কি বলতে পারি? স্কেলিটন ইজ দ্য স্টোর হাউস অফ মিনারেলস। বলতে পারি? হ্যাঁ স্যার। স্টোর হাউস অফ মিনারেলস। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে আজকের পরে যে স্কেলিটনের 5খানা ফাংশন বলো, কি কি বলবে? রিভিশন হয়ে যাক, কি কি বলবে? স্কেলিটন provides shape and support, তাই তো? দ্বিতীয় কি বলবে? বলো। স্কেলিটনের আরেকটা কাজ কি? প্রোটেকশন। কি প্রোটেক্ট করছে? স্কেলিটন প্রোটেক্ট ডেলিকেট অর্গানস। বুঝতে পারছি? স্কেলিটন আছে বলেই আমাদের ব্রেনটা প্রোটেক্টেড থাকছে, স্কেলিটন আছে বলেই আমাদের লাংস প্রোটেক্টেড থাকছে, স্কেলিটন আছে বলেই আমাদের হার্ট প্রোটেক্টেড থাকছে, তাই তো? হ্যাঁ স্যার। 3 নম্বর কি বলেছি? স্কেলিটন হেল্পস ইন লোকোমোশন এন্ড মুভমেন্ট। এই লোকোমোশন আর মুভমেন্টের পার্থক্য আমাদের কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি বলেছি? স্কেলিটন ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ ব্লাড সেলস। হ্যাঁ স্যার। 3 নম্বর কি বললাম? স্কেলিটন ইজ দ্য স্টোর হাউস অফ মিনারেলস। এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, আমি ছোট ছোট দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো, বলতে পারবে? আমাদের শরীরে তো অনেক হাড় আছে, সবথেকে লংগেস্ট বোন কোনটা? লংগেস্ট বোন বলতে পারবে? ফিমার, অর্থাৎ যে হাড়টা থাইতে থাকে, থাই বোন। এটা জেনে রেখে দাও, লংগেস্ট বোনের নাম হচ্ছে ফিমার। ফিমার বলতে কোন হাড়টা? যে হাড়টা থাইতে থাকে। অর্থাৎ ফিমার কি? ফিমার ইজ নাথিং বাট দ্য থাই বোন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আজকের পরে ভুলবে না স্যার। ভুলবে না। আর যদি তোমাকে বলে স্মলেস্ট বোন কোনটা, সবথেকে ছোট বোন, বলতে পারবে কোনটা স্মলেস্ট বোন? স্টেপি স্যার। ভেরি গুড। স্মলেস্ট বোন সেটা হচ্ছে স্টেপিস। কোথায় থাকে স্টেপিস? কানে স্যার। কানের মধ্যে। মিডল ইয়ারে না খুব ছোট ছোট 3টে হাড় আছে, সেই 3টে হাড়ের নাম বলতে পারবে? কি কি 3টে হাড় মিডল ইয়ারে থাকে, খুব ছোট ছোট? ম্যালিয়াস, না স্যার। ইনকাস আর স্টেপিস। কি কি? হ্যাঁ। ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। এবার এই 3টে ছোট ছোট হাড়ের মধ্যেও সবথেকে ছোট হচ্ছে স্টেপিস, এবং এই স্টেপিস হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবথেকে ছোট হাড়। ক্লিয়ার?
হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আচ্ছা তোমরা যদি চাও তাহলে মিডল ইয়ারের তিনটে হাড়ের নাম কি আমি লিখে দেবো। মনে থাকবে, আপনি লিখতে পারেন স্যার, আমার মনে থাকবে। ম্যালিয়াস, তারপরে কি বললাম, ইনকাস, কাজ আর স্টেপিস। তারপরে স্টেপিস। আচ্ছা তাহলে আমাদের শরীরে কটা ম্যালিয়াস থাকে? দুটো স্যার। দুটো, একটা ডান দিকের কানের মিডল ইয়ারে, একটা বাঁ দিকের মিডল ইয়ারে, বাঁ দিকে, হ্যাঁ। তাই তো? কটা ইনকাস থাকে? দুটো, একটা ডান দিকের মিডল ইয়ারে, একটা বাঁ দিকের মিডল ইয়ারে। কটা স্টেপিস থাকে? দুটো, একটা ডান দিকের মিডল ইয়ারে, একটা বাঁ দিকের মিডল ইয়ারে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে একদম মাথায় বসিয়ে রাখো, লংগেস্ট বোন হচ্ছে ফিমার, যেটা হচ্ছে থাই বোন, আর স্মলেস্ট বোন হচ্ছে স্টেপিস, যেটা কোথায় থাকে? মিডল ইয়ারে থাকে। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা বুঝছি তাহলে? হ্যাঁ স্যার। এবার ধরো একটা হাড় চিন্তা করো, এটা একটা হাড়। এই হাড়ের একটা বাইরের দিকের একটা লেয়ার আছে না, আউটসাইড লেয়ার? হ্যাঁ স্যার। এই হাড়ের যে আউটসাইড লেয়ার, এটাকে কি বলা হয় জানো? পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম। What is periosteum? Periosteum is the outside layer of the bone. Periosteum is the outside layer of the bone. ঠিক আছে, এখানে আমরা ব্লাড ভেসেলস দেখতে পাবো, এখানে আমরা নার্ভস দেখতে পাবো। সো হোয়াট ইজ পেরিওস্টিয়াম? পেরিওস্টিয়াম ইজ দ্য আউটসাইড লেয়ার অফ দ্য বোন। এই অবধি বুঝলাম আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এটা যদি হাড় হয়, এর ভেতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে, যেখানটায় ধরো তোমার বোন ম্যারো থাকে, এই যে ফাঁকা জায়গার যে ইনসাইড লেয়ার, হাড়ের যে ইনসাইড লেয়ার, এটাকে কি বলা হয় জানো? এন্ডোস্টিয়াম। কি বলা হয়? ইন্ডাস্ট্রিয়াম। এন্ডোস্টিয়াম। তাহলে এন্ডোস্টিয়ামটা কি? এন্ডোস্টিয়াম ইজ দ্য ইনসাইড লেয়ার অফ দ্য বোন। এন্ডোস্টিয়াম ইজ দ্য ইনসাইড লেয়ার অফ দ্য বোন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে হাড়ের আউটসাইড লেয়ারকে কি বলা হয়? পেরিওস্টিয়াম। আর ইনসাইড লেয়ারকে কি বলা হয়? এন্ডোস্টিয়াম। ঠিক আছে, এবার এন্ডোস্টিয়ামের ভেতরে আমরা কি দেখতে পাবো? বোন ম্যারো দেখতে পাবো, তাই তো? বোন ম্যারোর সাথে ওটা ডাইরেক্ট কন্ট্যাক্টে রয়েছে। বুঝতে পারছি? এন্ডোস্টিয়ামের সাথে বোন ম্যারোর ডাইরেক্ট কন্ট্যাক্ট রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা এবার এখানে একটা কথা বললাম, বোন ম্যারো। তাহলে বোন ম্যারো জিনিসটা কি? বোন ম্যারো, হোয়াট ইজ বোন ম্যারো? বলতে পারবে বোন ম্যারো কি? হাড়ের ভেতরে স্যার। ঠিক, এক ধরনের সেমি সলিড এক ধরনের টিস্যু থাকে, তাই না? ওই অনেকটা জেলি টাইপের, জেলি লাইক সাবস্টেন্স। মটন খাওয়ার সময় যে চুষ খাও না, করে টানো, হেভি লাগে, ভেতরে যায়, হ্যাঁ স্যার। ওটা কি? দ্যাট ইজ নাথিং বাট বোন ম্যারো। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বোন ম্যারো কি? বোন ম্যারো হচ্ছে এক ধরনের সেমি সলিড টিস্যু, এক ধরনের সেমি সলিড টিস্যু। এই সেমি সলিড টিস্যু মানে কি? এটা না তো লিকুইড না তো সলিড, দুটোর মাঝামাঝি একটা জায়গা। সেমি সলিড টিস্যু মানে জেলির মতো থকথকে এক ধরনের সাবস্টেন্স। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা এই বোন ম্যারোতে কি তৈরি হয় আমরা জানি? ব্লাড সেলস তৈরি হয়, তাই তো? হ্যাঁ স্যার। So bone marrow is the primary site of blood cell production. Bone marrow is the primary site of blood cell production. বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বোন ম্যারো কত রকমের হয়? একটা টাইপকে বলা হয় রেড বোন ম্যারো বা রেড ম্যারো, আর একটা টাইপকে বলা হয় ইয়েলো বোন ম্যারো বা ইয়েলো ম্যারো। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আমি এদিকে রেড ম্যারো লিখছি, রেড ম্যারো বা রেড বোন ম্যারো, তুমি যা খুশি বলতে পারো। আর এদিকে আমি ইয়েলো ম্যারো লিখছি, ইয়েলো ম্যারো বা ইয়েলো বোন ম্যারো, তুমি যা খুশি বলতে পারো। এই যে রেড ম্যারো বা রেড বোন ম্যারো, এর কাজ কি জানো? এরা অ্যাকচুয়ালি ব্লাড সেল তৈরি করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা
আর ইয়েলো ম্যারো যেটা বা তুমি ইয়েলো বোন ম্যারো যা খুশি বলো, এরা কি করে, এরা ফ্যাটকে স্টোর করে। এরা ফ্যাটকে স্টোর করে কিসের মধ্যে? এদের মধ্যে এক বিশেষ ধরনের কোষ থাকে যেগুলো বলে অ্যাডিপোসাইট। সাইট মানে হচ্ছে কোষ। এই অ্যাডিপোসাইটের মধ্যে এরা কি করে, ফ্যাটকে স্টোর করে। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে ইয়েলো বোন ম্যারোর একটা কাজ আমরা কি জানলাম? দে স্টোর ফ্যাট ইন অ্যাডিপোসাইটস। দে স্টোর ফ্যাট ইন অ্যাডিপোসাইট। ঠিক আছে, দে স্টোর ফ্যাট ইন অ্যাডিপোসাইট। আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ আছে, তোমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। এরা কার্টিলেজ তৈরি করতেও সাহায্য করে। ঠিক আছে, আরো অনেক কাজ আছে। তাহলে ইয়েলো ম্যারোর একটা কাজ আমরা কি জানলাম? দে স্টোর ফ্যাট ইন অ্যাডিপোসাইটস। আর রেড ম্যারোর একটা কাজ আমরা কি জানলাম? দে প্রোডিউস ব্লাড সেলস। ঠিক আছে, দে প্রোডিউস ব্লাড সেলস। ক্লিয়ার? এবার বয়স বাড়ার সাথে সাথে কি হয় জানো? দিস রেড ম্যারো গেটস কনভার্টেড টু ইয়েলো ম্যারো। ক্লিয়ার? একটা ইনফ্যান্ট, সে রেড ম্যারো তার রয়েছে, এবার তার বয়স আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য এজ কি হবে? দিস রেড ম্যারো উইল গেট কনভার্টেড টু ইয়েলো ম্যারো। বুঝতে পারলাম? আচ্ছা, এবার একজন অ্যাডাল্টের শরীরে আমরা কোথায় কোথায় রেড ম্যারো পাবো? পেলভিসে পাবো। ঠিক আছে, স্টারনামে পাবো। স্টারনাম মানে হচ্ছে বুকের মাঝখানের যে হাড়টা, এটাকে আমরা ব্রেস্ট বোন বলি। আমরা ক্র্যানিয়ামে পাবো, আমরা রিবসে পাবো, আমরা ভার্টিব্রিগুলোর মধ্যে পাবো, আর আমরা কোথায় পাবো? স্ক্যাপুলাতে পাবো। স্ক্যাপুলা মানে কোনটা? যেটাকে আমরা শোল্ডার ব্লেড বলি। ঠিক আছে, দুদিকে দুখানা স্ক্যাপুলা থাকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, ট্রায়াঙ্গুলার শেপ। বোঝাতে পারছি? আচ্ছা, আর কোথায় পাবো? এন্ড অফ লং বোনস। লম্বা লম্বা যে বোনগুলো রয়েছে তাদের একদম প্রান্তে পাবো, এন্ডে পাবো। যেমন ফিমার অর্থাৎ থাই বোনের এন্ডে পাবো। হিউমেরাস, হিউমেরাস মানে কোনটা? আপার আর্মের যে বোন, তার এন্ডে পাবো। বোঝাতে পারছি? তাহলে রেড বোন ম্যারো কোথায় কোথায় পাওয়া যায় লিখতে হবে না মনে থাকবে? লিখতে হবে। আচ্ছা, পেলভিস, পেলভিস। ঠিক আছে, আর কোথায় পাবো? স্টারনাম অর্থাৎ ব্রেস্ট বোন যেটাকে বলি, বুকের মাঝের হাড়। আর কোথায় পাবো? ক্র্যানিয়াম, ক্র্যানিয়াম। ঠিক আছে, আর কোথায় পাবো? রিবস গুলোর মধ্যে, রিবস। আর কোথায় পাবো? ভার্টিব্রি মানে ব্যাকবোন যেটাকে বলি, ভার্টিব্রি। আর কোথায় পাবো আমরা? স্ক্যাপুলাতে অর্থাৎ যেটাকে আমরা শোল্ডার ব্লেড বলি, স্ক্যাপুলা। ঠিক আছে, আর কোথায় পাবো? এন্ড অফ লং বোনস। যেসব লং বোন রয়েছে তাদের প্রান্তে পাবো, তাদের একদম এন্ডে পাবো। এন্ড অফ লং বোনস, এন্ড অফ লং বোনস। ঠিক আছে, যেমন হচ্ছে ফিমার, ফিমার, ফিমার কোথাকার হাড়? ফিমার কোথাকার হাড়? থাইয়ে, তাই তো? ফিমার হচ্ছে থাই বোন। আর কোনটা বললাম? হিউমেরাস, হিউমেরাস কোথাকার হাড়? আপার আর্মের। এগুলো কি? এগুলো লং বোন, এদের প্রান্তে পাবো। এই অবধি পরিষ্কার? আচ্ছা, তাহলে এটা মুছি। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে কি শিখলাম? যে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য এজ, বয়স বাড়ার সাথে সাথে কি হয়? The red marrow will get converted to yellow marrow. বুঝতে পারলাম? এবার এমন যদি কোনো কন্ডিশন আসে যেখানে টিস্যুর মধ্যে অক্সিজেন অনেক কমে গেছে এবং সেটা ক্রনিক সমস্যা, তখন কি হবে? তখন এই ইয়েলো ম্যারো আবার সে ঘুরে এসে রেড ম্যারো তৈরি করতে লাগবে। বুঝতে পারলাম? যদি এমন কোনো পরিস্থিতি আসে, ঠিক আছে, যে একটা লম্বা সময় ধরে টিস্যুর মধ্যে অক্সিজেনের মাত্রা কমে গেছে, তাহলে কি হবে? তাহলে শরীরের তো অক্সিজেন দরকার। এবার অক্সিজেনটা আনবে কে? রেড ব্লাড সেল আনবে। এবার রেড ব্লাড সেল তৈরি করার জন্য কার দরকার? রেড ম্যারোর দরকার। সেই জন্য তখন কি হবে? ইয়েলো ম্যারো উইল গেট কনভার্টেড টু রেড ম্যারো এগেন। ঠিক আছে, এবং এই যখন রেড ম্যারো তৈরি হয়ে গেল, এই রেড ম্যারো তখন রেড ব্লাড সেল তৈরি করবে। কারণ রেড ম্যারো কি করে? ব্লাড সেল তৈরি করে।
যেই রেড ব্লাড সেল তৈরি হবে তখন অক্সিজেন বেশি বেশি আসবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই যে টিস্যুর মধ্যে যে অক্সিজেন কমে যাওয়া এটাকে বলা হয় হাইপক্সিয়া। হাইপক্সিয়া। তাহলে কখন ইয়েলো ম্যারো উইল গেট কনভার্টেড টু রেড ম্যারো? ইন কেস অফ ক্রনিক হাইপক্সিয়া। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ইন কেস অফ ক্রনিক হাইপক্সিয়া। ক্রনিক হাইপক্সিয়ার সময় কি হবে আমরা কি দেখবো? একটা লম্বা সময় ধরে কি রয়েছে, টিস্যুর মধ্যে অক্সিজেনের লেভেল কম। তখন কি হবে? শরীরের অক্সিজেন দরকার, টিস্যুর অক্সিজেন দরকার। তখন কি হবে? ইয়েলো ম্যারো উইল গেট কনভার্টেড টু রেড ম্যারো, আর রেড ম্যারোতে কনভার্ট হলে রেড ম্যারো ব্লাড সেল তৈরি করবে, রেড ব্লাড সেল তৈরি হবে, আর রেড ব্লাড সেল তৈরি হলে কি করবে? এই রেড ব্লাড সেল অক্সিজেনকে বয়ে আনতে পারবে আবার টিস্যুতে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এটা বুঝি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হাড়ের মধ্যে আমরা দু টাইপের জিনিস দেখতে পাবো, একটা অর্গানিক ম্যাটেরিয়াল, একটা টাইপ হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল। তাহলে বোনের মধ্যে আমরা কি কি পাবো? একটা টাইপ হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল। এবার এই অর্গানিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কি পাই? অর্গানিক ম্যাটেরিয়ালের মধ্যে থাকে হচ্ছে কোলাজেন। অর্গানিক ম্যাটেরিয়ালটা কি? কোলাজেন। ঠিক আছে? আর ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কি পাই? মিনারেলস, যেমন হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস। ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো কি? দিস আর নাথিং বাট মিনারেলস। এই জন্যই তো হাড়কে বলা, স্কেলিটনকে বলেছিলাম আমরা যে স্কেলিটন ইজ দ্য স্টোর হাউস অফ মিনারেলস, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ক্যালসিয়াম, ফসফরাস এরা কি ফর্মে থাকে? ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে? এবারে এই কোলাজেনের কাজই বা কি, আর এই মিনারেলসের কাজই বা কি? কোলাজেনেরই বা কাজ কি, আর মিনারেলসের কাজ কি? কোলাজেন কি করে? কোলাজেন ফ্রেমওয়ার্ক তৈরি করে। কোলাজেন কি করে? ফ্রেমওয়ার্ক তৈরি করে। আর মিনারেলস কি করে? দে ইনকর্পোরেট ইনটু দ্য ফ্রেমওয়ার্ক। বোঝাতে পারলাম? কোলাজেন কি করছে? দে মেক ফ্রেমওয়ার্ক, দে মেক ফ্রেমওয়ার্ক, আর এই মিনারেলস কি করছে? দে ইনকর্পোরেট ইনটু দ্য ফ্রেমওয়ার্ক। দে incorporate into the framework। কিসের ফ্রেমওয়ার্ক? ওই হাড়টার ফ্রেমওয়ার্কের কথা বলছি। ঠিক আছে? কোলাজেন কি করছে? হাড়ের ফ্রেমওয়ার্কটা তৈরি করছে, আর মিনারেলস কি করছে? দে ইনকর্পোরেট ইনটু দ্য ফ্রেমওয়ার্ক। বোঝাতে পারলাম? তার মানে এই ফ্রেমওয়ার্কটা কি করছে? কোলাজেনের কাজ কি? এই যে ফ্রেমওয়ার্কটা তৈরি করছে, এরা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। ফ্লেক্সিবিলিটি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আর ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের মধ্যে যে মিনারেলস যেটা রয়েছে, এরা কি করছে? এরা হাড়টাকে হার্ড বানাচ্ছে, শক্ত বানাচ্ছে, স্ট্রং তৈরি করছে। বোঝাতে পারছি? একটা উদাহরণ দিই, মনে হচ্ছে একটু বোধহয় তোমাদের খিচখিচ লাগলো, তো বুঝতে অসুবিধা হলো। একটা বাড়ি যখন তৈরি হয়, একটা বাড়ি, তার প্রথমে পিলার বানানো হয়, তাই তো? পিলারটা কিভাবে বানানো হয়? প্রথমে কি সিমেন্ট বালি স্টোন চিপ সব একসাথে ঢেলে দেয়, না প্রথমে রড গাঁথা হয়? প্রথমে রডগুলো দিয়ে সেটাকে বাঁধা হয়, রডগুলোকে বাঁধা হয়। এই রডগুলো কি তৈরি করছে? একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে। ঠিক আছে? এবার এই যে রডগুলো, এগুলো ফ্লেক্সিবল তো, চাইলে তুমি এটাকে বেঁকাতে পারো কি পারো না? বাঁকাতে পারো, এটা ফ্লেক্সিবল। এবার যখন তুমি রডটাকে বেঁধে নিলে, একটা এরকম ফ্রেমওয়ার্ক তৈরি করে নিলে লোহার রডগুলো দিয়ে, এবার তুমি কি করবে? তার মধ্যে মশলা ঢালবে, সিমেন্ট, বালি, স্টোন চিপ যা আছে নিয়ে তুমি এবার তার মধ্যে ঢালবে। তাহলে কি হয়ে যাবে? জিনিসটা কংক্রিটের একটা পিলার হয়ে গেল, তাই তো? এবার তুমি যখন ওর মধ্যে জিনিসগুলোকে ঢালছো, মশলাটাকে ঢালছো, সেটা কি হয়ে গেল? হার্ড হয়ে গেল। বোঝাতে পারলাম?
তাহলে ফ্লেক্সিবল কোনটা, রডটা ফ্লেক্সিবল নাকি ওই কংক্রিটটা ফ্লেক্সিবল, কোনটা? রডটা ফ্লেক্সিবল, রডটা ফ্লেক্সিবল। তাহলে কেন রডও দেওয়া হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেনটেন করার জন্য, আর কেন কংক্রিট দেওয়া হচ্ছে সেটাকে শক্ত করার জন্য? ধরো কোনো কারণে ভূমিকম্প হলো, তুমি যদি শুধু কংক্রিটের বানাতে, রড না দিতে, কি হতো? ওটা বেশি হার্ড হয়ে গেছে, ওটা ভেঙে যেতে পারতো, তাই না? কিন্তু তুমি যেহেতু ভেতরে রড দিয়েছো, তাহলে ওটা কি হবে? হালকা এরম 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 করবে, হালকা ফ্লেক্সিবিলিটি সেটার মধ্যে থাকবে। বোঝাতে পারছি? তাহলে বাড়িটা হয়তো ভেঙে পড়বে না। ক্লিয়ার? আর তুমি যদি মশলা না দিয়ে খালি লোহার রড দিয়ে বানাতে, তাহলে কি হতো? ওটা এতটাই ফ্লেক্সিবল হতো, ওটা একটু মানে যদি কেউ মনে করো ওটাকে চাপ দিয়ে বেঁকিয়ে দেবো, ওটা কিন্তু চাপ দিয়ে বেঁকিয়ে দেওয়া যাবে, তাই না? তাহলে তোমাকে পুরোপুরি ফ্লেক্সিবল হলেও চলবে না, পুরোপুরি হার্ড হলেও চলবে না, দুটোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। বোঝাতে পারলাম? হাড়ের ক্ষেত্রেও তাই। যদি শুধু কোলাজেন থাকতো, এরা কেমন, এরা কি করছে? এরা দে প্রোভাইড ফ্লেক্সিবিলিটি, তাই না? সেটা পুরোটা হলে চলবে না। আবার এই মিনারেলস গুলো কি করছে? এরা ওই হাড়টাকে শক্ত বানাচ্ছে। শুধু মিনারেলস থাকলেও হতো না, তাহলে এতটাই শক্ত হয়ে যেত, একটু বেকায়দা চাপ পড়লে হাড়টা ভেঙে যেত, তাই তো? হাড়টা বেশি ব্রিটল হয়ে যেত, ভঙ্গুর হয়ে যেত, একটু চাপ পড়লেই ভেঙে যেত। বোঝাতে পারছি? তাহলে ভগবান কি করেছে? এই দুটোকে মিলিয়ে একটা ব্যালেন্স মেনটেন করেছে। এর ভেতরে একটা ফ্লেক্সিবল প্রপার্টিও দিয়েছে, এর ভেতরে একটা শক্ত হওয়ার প্রপার্টিও দিয়েছে। এই ফ্লেক্সিবিলিটি কে মেনটেন করে কোলাজেন নামক অর্গানিক ম্যাটেরিয়াল, আর শক্ত কে বানাচ্ছে, হার্ড কে বানাচ্ছে, স্ট্রং কে বানাচ্ছে মিনারেলস নামক ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলো। বোঝাতে পারলাম? ক্লিয়ার এই অবধি? তাহলে এটা বুঝছি। আচ্ছা, এবার আমরা বোন সেলস নিয়ে আলোচনা করব। হাড়ের মধ্যে আমরা কত রকমের কোষ পাই? 4 রকমের কোষ পাই। বোন সেলস 4 রকমের হয়। বোন সেলস কি কি 4 রকম? একটা টাইপকে বলা হয় অস্টিওব্লাস্ট, একটা টাইপকে বলা হয় অস্টিওব্লাস্ট। আরেক ধরনের কোষ আছে যেটাকে বলা হয় অস্টিওক্লাস্ট। অস্টিও কথাটা মানেই বুঝবে ইট ইজ রিলেটেড টু বোনস, ঠিক আছে? অস্টিও কথাটা মানেই হচ্ছে ইট ইজ রিলেটেড টু বোনস। বোঝাতে পারলাম? আরেক ধরনের কোষ আছে যেটাকে বলা হয় অস্টিওসাইট। অস্টিওসাইট, অস্টিওসাইট, সাইট মানে হচ্ছে সেল, অস্টিও কথাটা বোন থেকে এসেছে। আরেক ধরনের সেল আছে যেটাকে বলা হয় বোন লাইনিং সেলস। বোন লাইনিং সেলস, ঠিক আছে? এই অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং বোন লাইনিং সেল এরা কোথায় থাকে? বোনের সারফেসে থাকে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। 3টে টাইপের সেল, কি কি? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং বোন লাইনিং সেলস। এই 3টে টাইপের যে সেল আমরা বললাম, এরা কোথায় থাকে? বোনের সারফেসে থাকে, বোন সারফেসে থাকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বাকি পড়ে থাকলো কি? অস্টিওসাইট। এই অস্টিওসাইট কোথায় থাকে? দে আর এনট্র্যাপড ইন বোন ম্যাট্রিক্স। অস্টিওসাইট কোথায় থাকে? দে আর এনট্র্যাপড ইন বোন ম্যাট্রিক্স। বোঝাতে পারলাম? ঠিক আছে? এই ম্যাট্রিক্সের মধ্যে এনট্র্যাপ থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টের কাজ কি? এরা বোনকে তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে? এরা কি করে? এরা বোন ফর্মেশনে সাহায্য করে। বোন ফর্মেশন মানে এরা কি করছে? অ্যাকচুয়ালি দে বিল্ড বোন টিস্যু। এরা বোন টিস্যু তৈরি করছে। ঠিক আছে? অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টের কাজ কি? এরা বোন টিস্যু তৈরি করে। দে বিল্ড বোন টিস্যু। ঠিক আছে? এটাকে বলা হয় বোন ফর্মেশন। ক্লিয়ার? অস্টিওব্লাস্টের কাজ কি? দে বিল্ড বোন টিস্যু। দে বিল্ড বোন টিস্যু। এই যে বোন টিস্যু অস্টিওব্লাস্ট তৈরি করছে, এটাকে কি বলা হয়? বোন ফর্মেশন। এটাকে বলা হয় বোন ফর্মেশন। ঠিক আছে? অস্টিওক্লাস্ট কি করে?
ঠিক তার উল্টো কাজ করে। এটা কি করে, এই বোন টিস্যু যেটা আছে সেটাকে ব্রেকডাউন করে দেয়, সেটাকে ভেঙে দেয়, এটাকে বলা হয় বোন রিজর্পশন। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে অস্টিওক্লাস্ট কি করছে, দে ব্রেক ডাউন বোন টিস্যু, দে ব্রেক ডাউন বোন ব্রেক ডাউন বোন টিস্যু। বোন টিস্যু। এই যে বোন টিস্যুকে ভেঙে দিচ্ছে এটাকে কি বলে, বোন রিজর্পশন। বোন রিজর্পশন। দেখো আমাদের শরীরে না প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি দেখবে একটা ব্যালেন্স মেনটেন হয়েছে, একটা ব্যালেন্স মেনটেন হয়েছে। যদি শুধুই বোন তৈরি হয়ে যেত, যদি শুধুই বোন ফর্মেশন হতো, সেটা ঠিক হতো না, তাই তো? হ্যাঁ স্যার। যদি শুধুই বোন রিজর্পশন হতো সেটাও ঠিক হতো না। বোঝাতে পারছি? তাহলে কি হবে, এই বোন ফর্মেশন আর বোন রিজর্পশনের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যখন একটা বাচ্চা সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার গ্রোথ দরকার, তাই তো? সে বড় হচ্ছে, তখন কি হবে, তখন তার এই বোন ফর্মেশন বেশি হবে, বোন রিজর্পশন কম হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। একটা সময় গিয়ে বোন ফর্মেশন বোন রিজর্পশন সেম সেম হয়ে যাবে। এবার যখন আরো বয়স বেড়ে যাবে তখন কি হবে, তখন বোন রিজর্পশন বেড়ে যাবে, বোন ফর্মেশন কমে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জন্য বয়স্কদের হাড় দুর্বল হয়ে পড়ে, তাই না? হ্যাঁ স্যার। কেন? তাদের বোন রিজর্পশন বেশি হচ্ছে, তাদের বোন টিস্যুর ব্রেকডাউন বেশি হচ্ছে, কিন্তু বোন ফর্মেশন তত বেশি হচ্ছে না, অর্থাৎ বোন টিস্যু ততটা বিল্ড করছে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে আমাদের শরীরে কি প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স মেনটেন হয়। ক্লিয়ার? অস্টিওসাইটের কাজ কি? এর অনেক কাজ আছে। একটা কাজ হচ্ছে ইট মেনটেন বোনি ম্যাট্রিক্স। অস্টিওসাইট কি করছে? ইট মেনটেন বোনি ম্যাট্রিক্স। ক্লিয়ার? ক্লিয়ার? আর বোন লাইনিং সেলস তো বুঝতেই পারছি এরা কোথায় রয়েছে, এরা বোন সারফেসের উপরে রয়েছে। দেখো এত ডিটেইলস তোমাদের যেটার জন্য তোমরা করছো তোমাদের দরকার নেই। তোমাদের যেটা দরকার, মানে তুমি যখন কোনো প্রোডাক্ট প্রমোট করতে যাবে না, তখন তোমাদের যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে এই দুটো জিনিস। একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, একটা হচ্ছে অস্টিওক্লাস্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেলস, অস্টিওব্লাস্ট এন্ড অস্টিওক্লাস্ট? একটু বলো। অস্টিওব্লাস্ট কি করে? বোন ফর্মেশনে সাহায্য করে। হ্যাঁ স্যার। আর অস্টিওক্লাস্ট কি করে? ঠিক তার উল্টো কাজ, বোন রিজর্পশনে সাহায্য করে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের শরীরের মধ্যে দুটোর ব্যালেন্স মেনটেন হয়, বোন ফর্মেশন এবং বোন রিজর্পশনের একটা ব্যালেন্স মেনটেন হয়। একটা বাচ্চা যখন ধীরে ধীরে তার গ্রোথ হচ্ছে, সে বড় হচ্ছে, তার কোনটা বেশি হয়, বোন ফর্মেশন না বোন রিজর্পশন? বোন ফর্মেশন বেশি হয়। একটা বয়সে পৌঁছে গিয়ে বোন ফর্মেশন বোন রিজর্পশন সমান সমান হয়ে যায়। ঠিক আছে? আরো যখন বয়স বাড়ে তখন কি হয়, বোন রিজর্পশন বেড়ে যায় এবং বোন ফর্মেশন কমে যায়। বোঝাতে পারলাম এই অবধি? হ্যাঁ স্যার। চলো এটা বুঝছি। হ্যাঁ স্যার। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই যে আমরা স্কেলিটনে বললাম 206টা হাড় রয়েছে, এবার আমরা একটু ভাগ করে দেখি কোন জায়গায় কতগুলো করে রয়েছে। স্কেলিটনে কটা হাড় বলেছি? একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্কেলিটনে কটা হাড় থাকে? 206টা হাড়। এবার এই স্কেলিটনকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে যেটা সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, সেটাকে আমরা বলি অ্যাক্সিয়াল স্কেলিটন। আরেকটা টাইপ হচ্ছে যেগুলো আমাদের লিম্বস অর্থাৎ হাত এবং পা এবং গার্ডেল যেগুলো রয়েছে সেগুলো তৈরি করেছে, সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। বোঝাতে পারলাম? অর্থাৎ স্কেলিটন দুটো টাইপের হতে পারে। একটা টাইপকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাক্সিয়াল স্কেলিটন মানে যেটা অ্যাক্সিস বরাবর গেছে, যেটা সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। এই অ্যাক্সিয়াল স্কেলিটন কি করেছে? সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। বোঝাতে পারছি? আরেকটা টাইপ কি বললাম? অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন,
অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কোন ধরনের স্কেলিটন? যেটা আমাদের লিম্বসের এবং গার্ডলস এর হাড়গুলো নিয়ে গঠিত। ঠিক আছে, বোনস অফ লিম্বস এন্ড গার্ডলস, বোনস অফ লিম্বস, লিম্বস মানে হাত এবং পা, এন্ড গার্ডলস। এবার অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে কতগুলো হাড় পড়ে বলতে পারবে? 80টা হাড় পড়ে, 80 বোনস থাকে অ্যাক্সিয়াল স্কেলিটনে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে কতগুলো থাকবে? টোটাল তো 206, তার মধ্যে যদি অ্যাক্সিয়াল স্কেলিটনে 80টা হাড় থাকে, অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে কতগুলো থাকবে? 126। ভেরি গুড, 126টা। 126টা থাকবে হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে। এবার আমরা ভাগগুলো দেখি। অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে যে 80টা হাড় বললাম, কোথায় কতগুলো হাড় থাকে? ঠিক আছে, অ্যাক্সিয়াল স্কেলিটন মানে যেটা সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, তার মধ্যে কি কি পড়ে? স্কাল পড়ে, ভার্টিব্রাল কলাম পড়ে, তাই তো, রিবস পড়ে, স্টার্নাম পড়ে, বোঝাতে পারছি? অর্থাৎ শরীরের অ্যাক্সিস বরাবর যেগুলো গেছে। ঠিক আছে, সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক যে স্কেলিটনটা তৈরি করেছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। তাহলে কি কি পড়ে বললাম? স্কাল পড়ে, স্কাল। স্কাল মানে যে শুধু এইটা তা কিন্তু না, পুরোটা, এই পুরোটা, এর মধ্যে আমাদের এই যে অংশটা এটাকে বলে ক্রানিয়াম, এই যে ফেসিয়াল বোন, মিডল ইয়ারের মধ্যে যে হাড়গুলো পড়ছে, হাইয়ার্ড বলে এক ধরনের হাড়, পুরোটাই নিয়ে হচ্ছে স্কাল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে স্কালের মধ্যে আমরা কটা পাচ্ছি? 29 খানা বোনস পাচ্ছি। এবার এই 29 বোনসের আমি ব্রেকআপ দেব। কোন জায়গায় কি থাকে? ক্রেনিয়ামে থাকে হচ্ছে 8 খানা, ক্রেনিয়ামে থাকে 8 খানা। 8 খানা। ঠিক আছে, ফেশিয়াল বোনস যেগুলো রয়েছে, কতগুলো ফেশিয়াল বোন থাকে? 14টা ফেশিয়াল বোনস থাকে। ফেশিয়াল বোনস হচ্ছে 14টা। ঠিক আছে, কানের মিডল ইয়ারে কটা বোন থাকে? ডান দিকের মিডল ইয়ারে 3টে, বাঁ দিকের মিডল ইয়ারে 3টে। হ্যাঁ স্যার। একটু আগে নামগুলো বলেছিলাম, বলতে পারবে নামগুলো কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এদিকে একটা ম্যালিয়াস, একটা ইনকাস, একটা স্টেপিস, এদিকে একটা ম্যালিয়াস, একটা ইনকাস, একটা স্টেপিস। অর্থাৎ মিডল ইয়ারে কটা হাড় থাকছে মোট? 3 + 3 কটা হচ্ছে? 6টা। মিডল ইয়ারে থাকছে হচ্ছে 6টা। ঠিক আছে, এবার হাইয়য়েড বলে এক ধরনের হাড় আমরা পাবো। কোথায় থাকে? থাইরয়েড কার্টিলেজের উপরে বসে থাকে। থাইরয়েড কার্টিলেজের উপরে একটা হাড় থাকে যেটাকে বলে হাইয়য়েড বোন, একখানাই থাকে। তাহলে এইটাকে যোগ করে তো কত হলো? 8 + 14 + 6 + 1 কত হলো? 29টা স্যার। 29টা। তাহলে স্কালের 29টার হিসাব আমরা পেয়ে গেলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট আমি কি বলেছি? ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম অর্থাৎ ব্যাকবোন। এখানে আমরা কটা হাড় পাই? এখানে আমরা 26টা হাড় পাই। ভার্টিব্রাল কলামে 26টা। ভার্টিব্রাল কলামে আমরা 26টা হাড় পাই। এর ব্রেকআপ কিন্তু তোমরা জানো, অনেক আগে থেকেই আমরা আলোচনা করেছি। সার্ভাইকাল ভার্টিব্রি কতগুলো থাকে? 7খানা, তাই তো? হ্যাঁ স্যার। 7খানা থাকে সার্ভাইকাল ভার্টিব্রি। সার্ভাইকাল ভার্টিব্রির নিচে কি থাকে? থোরাসিক ভার্টিব্রি, তাই তো? এটা যদি সার্ভাইকাল ভার্টিব্রি হয়, তার নিচে কি থাকে? থোরাসিক ভার্টিব্রি। থোরাসিক ভার্টিব্রি কটা থাকে? 12টা থাকে, 5টা স্যার। 12টা। তাই তো? 12টা থোরাসিক ভার্টিব্রি থাকে। আর এই থোরাসিক ভার্টিব্রির সঙ্গে কি লেগে রয়েছে? রিব কেজ লেগে রয়েছে, তাই না? লম্বা স্যার। থোরাসিক ভার্টিব্রির সঙ্গে কি লেগে রয়েছে? রিব কেজ লেগে রয়েছে। সেই জন্য ডান দিকে 12টা কি থাকে? 12টা রিবস থাকে, আর বাঁ দিকে 12টা রিবস থাকে। হ্যাঁ স্যার। এই থোরাসিক ভার্টিব্রির সঙ্গে কি লেগে থাকে? রিবস লেগে থাকে তো, যার জন্য ডান দিকে আমরা 12টা রিবস দেখতে পাই, বাঁ দিকে 12টা রিবস দেখতে পাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে থোরাসিক ভার্টিব্রি কতগুলো হলো? 12টা হলো। এবার থোরাসিক ভার্টিব্রি যেখানে শেষ হবে তার নিচে কি থাকে? লাম্বার ভার্টিব্রি। কতগুলো থাকে? 5টা, তাই তো? হ্যাঁ স্যার। 5টা লাম্বার ভার্টিব্রি। আচ্ছা, এবার লাম্বার ভার্টিব্রি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা কি পাই? একখানা স্যাক্রাম পাই। একখানা
একখানা স্যাক্রাম, যার মধ্যে আমরা কি দেখবো, পাঁচখানা হাড় একসাথে জুড়ে গেছে, পাঁচখানা হাড় ফিউজ হয়ে গিয়ে একখানাই স্যাক্রাম তৈরি করেছে। তাহলে আমাদের গুনতিতে কটা আসবে, একখানাই হাড় আসবে, যেটা হচ্ছে স্যাক্রাম। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আমরা এটাকে পাঁচটা হাড় ধরবো না, কারণ পাঁচটা হাড় অলরেডি ফিউজ হয়ে গেছে, হয়ে গিয়ে একটাই হাড় তৈরি করেছে, সেটা হচ্ছে স্যাক্রাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে স্যাক্রামের মধ্যে আমরা পাঁচখানা ফিউজড বোন পাবো, পাঁচখানা হাড় একসাথে জুড়ে গেছে। আচ্ছা, স্যাক্রামের পরে আমরা কি পাবো, কক্সিক্স পাবো। কটা? একটা কক্সিক্স। এই কক্সিক্সের মধ্যে কিন্তু আমরা ফিউজড বোন আছে, ঠিক আছে? এই কক্সিক্সের মধ্যে 3 থেকে 5খানা ফিউজড বোন জুড়ে গিয়ে একটাই কক্সিক্স তৈরি করে। 3 থেকে 5খানা ফিউজড বোন জুড়ে গিয়ে একটাই কক্সিক্স তৈরি। তাহলে এটাকে যোগ করো তো, কতগুলো হলো? 7খানা সার্ভাইকাল ভার্টিব্রি, 12খানা থোরাসিক ভার্টিব্রি, 5টা লাম্বার ভার্টিব্রি, একটা স্যাক্রাম, একটা কক্সিক্স। যোগ করো, কত হলো? 26টা স্যার। 26টা। তাহলে 26টার হিসাব আমরা পেলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভার্টিব্রাল কলাম হয়ে গেল। এবার পরে আমরা কি পাচ্ছি, এক্সিয়াল স্কেলিটনের মধ্যে রিবস পাচ্ছি। রিবস কটা আছে বলেছি? ডান দিকে 12টা, বাঁ দিকে 12টা, তাই তো? তাহলে 12 + 12 কটা হচ্ছে? 24টা। রিবস হচ্ছে 12 + 12, তাই তো? অর্থাৎ 24টা। ক্লিয়ার? এটা এক্সিয়াল স্কেলিটনের মধ্যে পড়ছে। এরপরে কি পাচ্ছি, স্টারনাম পাচ্ছি, অর্থাৎ ব্রেস্ট বোন, যেটা বুকের মাঝখানে যে হাড়টা, ঠিক আছে, যার সঙ্গে সে রিবস গুলো সামনের দিকে লাগছে, প্রত্যেকটা রিব লাগছে না, ঠিক আছে? সেটা আমরা পরে যখন ডিটেইলস আরো রিব কেস নিয়ে পড়বো তখন দেখবো, কিছু ফ্লোটিং রিবও থাকে। এই স্টারনাম কোটে যার সঙ্গে সে রিব গুলো লাগছে, বুকের সামনের এই বোনটা, তাহলে স্টারনাম কটা থাকছে? একটা থাকছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবারে যোগ করো তো, 29, 26, 24, 1 কত হচ্ছে? 29, 26, 24, 1 যোগ করলে কতগুলো হয়? মুখে মুখে হয়ে যায় তো। 29 এর সঙ্গে 26 যোগ করো, তার সঙ্গে 24 যোগ করো, আর 1 যোগ করো। 90টা স্যার। 90টা হচ্ছে কি? 29, এটাকে 20 ধরো বাবা, এখন অঙ্ক শেখাতে হবে। 20, এটাকে 20 ধরো, 20 20 40, বা এটা 29 + 1 করে দাও। এখানে 29 + 1 কত হয়? এর 29 স্টারনাম 1 কত হয়? স্কালের 29 স্টারনামের 1 কত হয়? মানে 30 হয় তো। 29 + 1 30। 30 সঙ্গে এর 24টার মধ্যে 20 ধরো, এর 26টার মধ্যে 20 ধরো, তাহলে এখানে 30, 40, 50, 60, 70, আর 6 আর 4 কত হয়? 10 হয়। তাহলে কত হলো টোটাল? 80টা স্যার। 80টা হলো। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটনে 80টার হিসাব মেলাতে পারলাম। হ্যাঁ স্যার। বাবা এখন ম্যাচিউরড হয়েছে, এরকম পর যোগ করলে হবে না, মুখে মুখে করতে হবে। 29, 1, 30 করে দাও, এগুলোকে 20, 20 করে ধরো, তাহলে 30 + 20 কত হলো? 40, 50, 60, 70, আর এই 6 আর 4 মিলিয়ে 10 করে দাও, তাহলে কত হলো? 70 + 10, 80। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটনের আমাদের কি 80টার হিসাব পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। যদি মনে করো স্ক্রিনশটটা নিয়ে নাও, এবার আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের হিসাবে যাব। স্ক্রিনশট না থাকলে নিয়ে নাও। ভিডিও লিংক পেলে স্যার ওখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, ওকে, তাহলে মুছছি। এবার অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কি কি দিয়ে তৈরি? বোনস অফ লিম্বস এন্ড গার্ডেলস, তাই তো?